রাহেলা, তাড়াতাড়ি করো, রহিম হয়তো জেগে যাবে। হয়ে গেছে, আমি আসতেছি। হে আল্লাহ, রহিমকে রক্ষা করো। এখন আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। রহিমের বয়স ছিল মাত্র 7 বছর। রহিম, আমার সন্তান, আমার প্রিয়, নিজের যত্ন নিও এবং আমাদের দুজনকেই ক্ষমা করে দিও। আমাদের আর কোনো উপায় নেই। এই বলে রাহেলা এবং জালাল উভয়েই নদীর দিকে যেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে তারা দুজনেই নদীর কাছে পৌঁছে যায়। রাহেলা, আমরা কি ঘরে কিছু রেখে এসেছি যা রহিম কিছু জানতে পারে? ওগো না, ঘরে এমন কিছু অবশিষ্ট রেখে আসেনি যা রহিম জানাতে পারে। এরপরে জালাল এবং রাহেলা উভয়ই নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং সেখানে তাদের জীবন বিসর্জন দেয়। পরের দিন সকালে, মা, ও মা, তুমি কোথায়? তাড়াতাড়ি খাবার দাও, আমার খুব খিদে পেয়েছে। রহিম তার মাকে ডাকে, কিন্তু যখন সে কোনো উত্তর পায় না তখন সে উঠে রান্নাঘরে যায়। ও মা, সে এখানেও নেই। এত সকালে সে কোথায় গেল? করিম চিন্তিত হয়ে পুরো বাড়িটা খুঁজে বেড়ায়, কিন্তু যখন সে ঘরে কাউকে খুঁজে পায় না তখন সে চিন্তিত হয়ে পড়ে। এরপর সে প্রতিবেশীর কাছে যায় এবং তার মায়ের ব্যাপারে জানতে চায়। হাকিম কাকা, তুমি কি আমার মাকে দেখেছো? আমি জানি না সে এত সকালে কোথায় গিয়েছে। না রহিম, আমি তোমার মাকে দেখিনি। ঠিক আছে হাকিম কাকা, আমি এখন যাচ্ছি। রহিম দুঃখের সাথে তার বাড়িতে ফিরে আসে এবং উঠোনে বসে থাকে। আমি জানি না মা এবং বাবা দুজনেই কোথায় গেছে। আমি খুব ভয় পাচ্ছি। হে আল্লাহ, দয়া করে আমাকে রক্ষা করুন। তারা আজ পর্যন্ত আমাকে একা ফেলে কোথাও যায়নি। রহিমের চোখে জল ছিল। কিছুক্ষণের মধ্যেই রহিম ঘুমিয়ে পড়ে এবং সেখানে বসে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় রহিম দ্রুত ঘুম থেকে ওঠে। মা এবং বাবা। রহিম এদিক ওদিক তাকায়, সে কাউকে দেখতে পায় না। এরপর রহিম কাঁদতে কাঁদতে বলে, ও আল্লাহ, মা এবং বাবা দুজনেই কোথায় গেছে? ওরা এখনো ফিরে আসেনি। এমন নয় তো তারা আমাকে এখানে রেখে পালিয়ে গেছে? রহিম ক্ষুধার্ত ছিল। সে উঠে ঘরের ভেতরে যায় আর সে ঘরে খাবার খুঁজতে থাকে, কিন্তু ঘরে একটাও শস্যও ছিল না। আমি বুঝতে পারছি না কি করব। আমার খুব ক্ষুধা লেগেছে এবং আমি জানি না মা বাবা কোথায় গেছে। আমিও ভয় পাচ্ছি। হে আল্লাহ, দয়া করে আমাকে রক্ষা করুন। রহিম কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সারা গ্রামে হইচই পড়ে গেল যে রহিমের বাবা মা তাকে ছেড়ে কোথাও পালিয়ে গেছে। বেচারা রহিমের জীবন তার বাবা মা নষ্ট করে দিয়েছে। বলো রহিম এখন কোথায় যাবে? হ্যাঁ, তুমি ঠিক বলেছ লতিফ ভাই। এই বেচারি 7 বছরের বাচ্চাটির কি দোষ ছিল? গ্রামের লোকেরা রহিম সম্পর্কে আলোচনা করছিল। কাছেই খাড়া মহাজন বিশু এই কথা শুনতে পায় এবং তার মাথায় একটা পরিকল্পনা আসে। এরপর সে দ্রুত রহিমের বাড়িতে যায়। রহিম, এই রহিমের বাচ্চা, বেরিয়ে আয়। এই কথা শুনে রহিম দ্রুত বেরিয়ে আসে। হ্যাঁ মহাজন মশাই, কি হয়েছে? আরে রহিম, আমি শুনেছি তোর বাবা মা তোকে ফেলে পালিয়ে গেছে। এখন তুই বল, আমার ঋণের টাকা কে ফেরত দেবে? কি ঋণের টাকা? হ্যাঁ, তোর বাবা আমার কাছ থেকে অনেক ঋণ নিয়েছিলেন এবং আমাকে ফেরত না দিয়ে পালিয়ে গেছে। এখন তুই বল, আমি কিভাবে টাকা ফেরত পাবো? মহাজন মশাই, আপনি তো সব কিছুই জানেন। আমার কাছে কিছুই নেই। আমি কিভাবে আপনাকে টাকা ফেরত দিতে পারবো? আমার কাছে শুধু একটি কুঁড়ে ঘর আছে যেখানে আমি থাকি। এই কুঁড়ে ঘর দিয়ে আমার কি লাভ হবে? এটি দিয়ে আমি কি করব? যদি তোর কাছে টাকা না থাকে তাহলে তোকে সারা জীবন আমার ক্ষেতে শ্রমিক হিসেবে কাজ করতে হবে এবং কেবল তখনই এই ঋণ শোধ করা হবে এবং আমি তোকে এর জন্য টাকাও দেব না। রহিম সরল ছিল, তাই সে সহজেই মহাজন বিশুর কথায় রাজি হয়ে যায়। ঠিক আছে মহাজন মশাই, যদি এটি করে ঋণ মাফ হয়ে যায় তাহলে আমি রাজি। এরপর রহিম মহাজন বিশুর ক্ষেতে শ্রমিক হিসেবে কাজ শুরু করে। সারাদিন শ্রমিক হিসেবে কাজ করার পর মহাজন বিশু রহিমকে কেবল রাতের খাবার দিত।
আর তাও মাত্র অল্প কিছু বাসি ভাত আর অর্ধেক পেঁয়াজ। এটা খেয়ে ঘুমাতে যা এবং আগামীকাল সকালে তাড়াতাড়ি উঠে আবার কাজ শুরু করবি। সকালে পা প্রসারিত করে ঘুমাতে যেন না দেখি, না হলে তোর রক্ষা নেই। ঠিক আছে মহাজন মশাই। মহাজন বিশু রহিমকে অনেক মারধর করত, যেন সে একটা পশু, কিন্তু রহিমও পরিস্থিতির সামনে অসহায় ছিল। এইভাবে কয়েক বছর কেটে যায় এবং রহিমের বয়স 22 বছর হয়ে যায়। একদিন খুব ভোরে রহিম ঘুম থেকে উঠতে একটু দেরি করে, তাই সে দ্রুত মহাজন বিশুর ক্ষেতের দিকে ছুটে যায়। আজ আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি মাঠে পৌঁছাবো, না হলে মহাজন খুব রেগে যাবে। রহিম মাঠে পৌঁছানোর সাথে সাথে সে দেখতে পায় যে মহাজন বিশু লাঠি হাতে রাগ করে তার জন্য অপেক্ষা করছে। তাকে এভাবে দেখে রহিম খুব ভয় পেয়ে যায়। মহাজন মশাই, দয়া করে আমাকে ক্ষমা করুন মহাজন মশাই, আমি ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছি, এটা আর কখনো হবে না। আচ্ছা, আমি তোকে ক্ষমা করে দেব। যদি আমি তোকে একবার ক্ষমা করে দিই, তাহলে তুই বারবার একই ভুল করবি। তোর শাস্তি হওয়া উচিত। তুই কি চাস? তুই বাড়িতে বিশ্রাম করবি আর আমি মাঠে কাজ করব। অপেক্ষা কর, আমি এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি। এই বলে মহাজন রহিমকে নির্মমভাবে মারতে শুরু করে। সাধারণত রহিমকে সবসময় মহাজন মারধর করত, কারণ সে ভাবত যে মহাজন ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নেই। কিন্তু আজ রহিম মহাজনকে উত্তর দিয়ে বলে, যথেষ্ট হয়েছে মহাজন মশাই, আপনি আমাকে কত মারবেন? আপনি আমাকে রাতে দেরি করে মাঠে কাজ করিয়েছিলেন, সেই কারণেই আমি বাড়ি ফিরতে দেরি করেছিলাম, এবং এই কারণেই আমি সকালে তাড়াতাড়ি উঠতে পারিনি। তাহলে এতে আমার দোষ কি? রহিমের এমন উত্তর শুনে মহাজন রেগে যান। তাহলে তুই কি বলতে চাস রহিম? এটা কার ভুল? আমার? আরে, তোর নিজের বাবা মাও তোর মতো লোককে রাখিনি, ওরা পালিয়ে গেছে, আর এখন আমার আহার খেয়ে বেঁচে থেকে আমার সাথে লড়াই করছিস? আমার ক্ষেত ছেড়ে চলে যা, ক্ষুধায় মরলেই তারপরে আমার কাছে ফিরে আসবি। মহাজনের কাছ থেকে এমন তিক্ত কথা শুনে রহিমের চোখ জলে ভরে ওঠে। ঠিক আছে, আমি যাচ্ছি মহাজন মশাই। সে ক্ষেত ছেড়ে সোজা গ্রামের প্রান্তরে দৌড়াতে শুরু করে। সেও জানতো না সে কোথায় দৌড়াচ্ছে, কিন্তু রহিম শুধু সেই গ্রাম থেকে দূরে যেতে চেয়েছিল যেটা তার সবকিছু কেড়ে নিয়েছে। এখন আমি আর ফিরে আসব না, যেভাবেই আমাকে জীবিকা নির্বাহ করতে হোক না কেন। এই সব ভাবতে ভাবতে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত রহিম একটা বনের কাছে পৌঁছে যায়, আর সেখানে সে একটা গাছের নিচে বসে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর রহিম এগিয়ে যায়। রহিম দুঃখের সাথে এগিয়ে যাচ্ছে, তখন রহিমের চোখ সামনের গাছের নিচে বসে থাকা এক পীর বাবার ওপর পড়ে। পীর বসে ইবাদত করছিল। রহিমকে এভাবে ঝোপের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে পীর হেসে প্রেমের সাথে তাকে বলে, কি হয়েছে পুত্র, তুমি এখানে কি করছো? রহিম পীরের কাছে যায়। কি ব্যাপার পুত্র, তুমি খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ পীর বাবা, আমি চিন্তিত। জীবনে কিছুই ঠিকঠাক চলছে না। আনন্দ, তৃষ্ণা এবং ক্লান্তির কারণে আমার শরীরও অস্থির। আচ্ছা, প্রথমে তুমি একটা কাজ করো, ওই কুড়ে ঘরের ভেতরে যাও, সেখানে কিছু ফল রাখা আছে, সেগুলো তুলে নিয়ে এসো। রহিম পীরের কথা মেনে নিয়ে কুড়ে ঘরের ভেতরে গিয়ে কিছু ফল নিয়ে আসে। পীর সেখান থেকে কিছু ফল নিয়ে বাকিটা রহিমকে দেয়। এই ফলগুলো আমার কাছে রাখতে দাও এবং বাকিটা তুমি খাও। মনে হচ্ছে তুমি সকাল থেকে কিছু খাওনি। রহিম এটা শুনে খুব খুশি। ধন্যবাদ বাবা, আপনি কিভাবে জানলেন যে আমি সকাল থেকে কিছু খাইনি? আমি তো শুধু আপনাকে বলেছি যে আমি এখনই ক্ষুধার্ত। শুধু এটা বুঝে নাও যে আল্লাহ আমাকে বলেছেন, দাও পুত্র, তোমার হাতটি দাও। রহিম পীরের কথা শুনে কিছুই বুঝতে পারছে না, তবুও সে পীরের দিকে হাত বাড়িয়ে দিল। পীর খুব মনোযোগ দিয়ে রহিমের হাত পড়তে শুরু করলো। বা পুত্র, আমি আজ পর্যন্ত কেবল রাজা সম্রাটদের হাতেই কেমন রেখা দেখেছি। তুমি খুব ভাগ্যবান। রহিম পীরের কথা শুনে হেসে উঠল। আপনি কি বলছেন পীর বাবা? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কেবল আমার হাত পড়ার ভান করছেন এবং আপনি হাতের রেখা পড়তে জানেন না। রহিমের কথা শুনে পীরও হেসে উঠল। কি হয়েছে পুত্র, তুমি কেন এমন কথা বলছো? আমি আজ পর্যন্ত দারিদ্র্যের মধ্যে জীবন কাটিয়েছি পীর বাবা।
এমনকি আমার বাবা মাও আমাকে ছেড়ে পালিয়ে গেছে। সারা জীবন মহাজন আমাকে মারধর করেছে। আমার মতো ভাগ্য কারো হওয়া উচিত নয়, এবং আপনি বলছেন আমার ভাগ্য রাজার মতো, এবং আমি খুব ভাগ্যবান। এই সব শুনে পীর বাবা আবার হাসলেন। পুত্র, চিন্তা করো না, তুমি শীঘ্রই আমার কথা বিশ্বাস করবে। আমার মনে হয় এখান থেকে পশ্চিম দিকে চলে যাও এবং এই ফলগুলো তোমার সাথে নিয়ে যাও। পথে এগুলো তোমার কাজে লাগবে। এরপর রহিম পীরের দেওয়া ফলগুলো নিয়ে পশ্চিম দিকে হাঁটতে শুরু করে। সন্ধে নাগাদ বনের পথ শেষ হয় এবং রহিম একটি গ্রাম দেখতে পায়। গ্রামটি দেখে রহিম খুব খুশি হয়। অবশেষে গ্রামটি এসে গেছে। অন্তত আমাকে বন্য প্রাণীদের মধ্যে বনে ঘুমাতে হবে না। সেই বন কতটা ভয়ঙ্কর ছিল, কিন্তু এখন আমাকে থাকার জায়গা খুঁজে বের করতে হবে। রহিম কিছু কাজ এবং জায়গার সন্ধানে গ্রামে এদিক ওদিক ঘুরে বেড়াতে শুরু করে। তারপর সে ইমরান নামে এক ব্যক্তির দই মিষ্টির দোকান দেখতে পায়। ইমরান একজন বৃদ্ধ মানুষ ছিলেন এবং সকল গ্রাহকের সাথে খুব ভালোবাসার সাথে কথা বলতেন। রহিমকে দেখে তিনি তাকে বললেন, আরে, কি হয়েছে ছেলে? তুমি কোনো মিষ্টি চাও? আমি তোমাকে আগে কখনো দেখিনি। তোমাকে দেখতে এই গ্রামের লোক বলে মনে হচ্ছে না। না না, আমি এই গ্রামের নই, এবং আমি কোনো মিষ্টি চাই না। এখন কি আপনার দোকানে আমার জন্য কোনো কাজ হবে? বিনিময়ে আমাকে শুধু রাত কাটানোর জন্য একটা জায়গা দেন। ঠিক আছে, তুমি আমাকে এই সব খালি মিষ্টির বাক্স সামলাতে সাহায্য করো। আমি আমার অকেজো ছেলে রাকিবকে কতবার ডেকে পাঠিয়েছি, কিন্তু সে আসেনি। রহিম খুব উৎসাহের সাথে ইমরানকে সাহায্য করতে শুরু করে। ইমরানও রহিমের সাথে কথা বলে উপভোগ করছিল। রাত হতেই ইমরান রহিমকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে কেবল ইমরান এবং তার ছেলে রাকিব একা থাকতেন। রাকিবের মা অনেক আগেই মারা গেছেন। আরে বাবা, তুমি এই ভিক্ষুককে তুলে এনেছো কেন? তার সাথে সম্মানের সাথে কথা বলো রাকিব। এই রহিম, আজ রাতে সে এখানেই থাকবে। সে আজ আমাকে অনেক সাহায্য করেছে। তুমি কেন আসনি? আজ দোকানে কত কাজ ছিল। আরে বাবা, একটু ব্যস্ত ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি কত ব্যস্ত ছিলে। আরে, সে নিশ্চয়ই তার বন্ধুদের সাথে বাইরে গেছে। এসব বাদ দাও, আমি তাড়াতাড়ি খাবার রান্না করব। না না, আপনি রান্না করবেন না, আমি খাবার রান্না করব। আপনি আমাকে এখানে থাকতে দিয়েছেন, এটাই যথেষ্ট। তুমি সত্যি খাবার রান্না করবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর আপনি দেখবেন যে আমার রান্না করা খাবার আপনার পছন্দ হবে। এরপরে রহিম ইমরান এবং তার ছেলে রাকিবের জন্য সুস্বাদু খাবার রান্না করে। বাহ, কি সুগন্ধ! এসো রহিম, তুমিও বসো। আমরা সবাই একসাথে বসে খাবো। আমি কি আপনাদের সাথে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আর কি, এসো। রহিম দেখে যে ইমরান তার সাথে এত ভালোবাসার সাথে কথা বলছে, তার চোখে জল এসে যায় এবং সে তাকে জড়িয়ে ধরে। কি হয়েছে ছেলে, তুমি এত আবেগপ্রবণ কেন হচ্ছ? অনেকদিন পর কেউ আমার সাথে এত ভালোবাসার সাথে কথা বলেছে, তাই আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়েছি। চলেন সবাই একসাথে খাবার খাই। এরপর সবাই একসাথে বসে খাবার খায়। পরের দিন রহিম খুব ভোরে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তাও তৈরি করে। আজ তার খুব ভালো লাগছে এবং মনে হচ্ছিল যেন এটি তার জীবনের নতুন শুরু। মহাজন মশাই, উঠে পড়েন। আমি আপনার জন্য নাস্তা তৈরি করেছি, এবং রাকিব ভাইকেও জাগিয়ে দেন। চায়ের সুবাস কি! বাহ রহিম, তুমি আমার মন খুশি করেছ। কেবল আমার স্ত্রী এভাবে নাস্তা তৈরি করে আমাকে খাওয়াতো। তুমি আমাকে তার কথা মনে করিয়ে দিয়েছ। এবং হ্যাঁ, এই মহাজন এটা কি? এক কাজ করো, আমাকে কাকা বলে ডাকো। ইমরানের কথা শুনে রহিম খুব খুশি হয়। সে খুশি হয়ে বলে, ঠিক আছে ইমরান কাকু। এরপর তিনজনেই নাস্তা করতে বসে। নাস্তা করার পর রহিম ইমরানকে বলে, অনেক ধন্যবাদ ইমরান কাকু, আপনি আমাকে এত ভালোবাসা, এত সম্মান দিয়েছেন। এখন আমি চলে যাচ্ছি। রহিম, তুমি কোথায় যাচ্ছ পুত্র? তুমি এই গ্রামে কাউকে চেনো না? কাকা, আমি কাজের খোঁজে যাচ্ছি। কে জানে, আমার হয়তো কিছু একটা কাজ হবে। রহিম, তুমি একটা কাজ করো, তুমি রাজার দরবারে যাও। রাজা শাহজাহান খুবই দয়ালু। আমি নিশ্চিত তুমি অবশ্যই কিছু কাজ পাবে। ঠিক আছে ইমরান কাকু, আমি প্রথমে রাজা শাহজাহানের দরবারে যাব। এরপর রহিম ইমরানের দোয়া নিয়ে রাজদরবারের দিকে যেতে শুরু করে।
পথে ঘন জঙ্গল। রহিমের মুখে সন্তুষ্টি স্পষ্ট দেখা যাচ্ছিল। সে আশা করেছিল যে রাজদরবারে সে কিছু কাজ পাবে। রহিম তাড়াহুড়ো করে রাজদরবারের দিকে এগোচ্ছিল। এমন সময় সে তার সামনে একটি মৃত পাখি দেখতে পেল। ওহ, এই পাখিটি খুব আহত, মনে হচ্ছে যেন এটি মারা গেছে। রহিম এটি স্পর্শ করে, কিন্তু পাখিটি একেবারেই শ্বাস নিচ্ছে না। হয়তো এই পাখিটি মারা গেছে। এরপর রহিম পাখিটাকে সেখানে রেখে সামনে এগিয়ে যেতে শুরু করে। সেই পাখিটি কেন মারা গেল? আমি বুঝতে পারছি না। ওই পাখিটা কি বেঁচে আছে? আমি কেন ওই পাখিটাকে আমার সাথে রাজদরবারে নিয়ে যাব না এবং রাজার হাতে তুলে দেব না? প্রাসাদে অনেক ধরনের হাকিম কবিরাজ আছে, তারা অবশ্যই পাখিটাকে বাঁচাবে। রহিম অনেক চিন্তা করে এবং ফিরে আসে। এটা জেনে সে পাখিটাকে হাতে নিয়ে রাজদরবারের দিকে দ্রুত এগিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর রহিম পাখিটাকে নিয়ে রাজদরবারের ভেতরে পৌঁছায়। রাজা রহিমের হাতে পাখিটা দেখে হতবাক হয়ে যান এবং দ্বাররক্ষী রহিমের কাছে আসে। পাখি, এই পাখিটা কোথা থেকে তোমার কাছে এসেছিল? রাজার কথা শুনে রহিম ভয় পেয়ে যায়। মহারাজ, আমি কিছুই করিনি। আমি বন থেকে আসছিলাম এবং এই পাখিটাকে রাস্তায় পড়ে থাকতে দেখেছি। আমি ভাবলাম, কেন এই পাখিটাকে রাজদরবারে নিয়ে যাব না, হয়তো এর জীবন বেঁচে যাবে। মহারাজ, দয়া করে আমাকে ক্ষমা করুন, আমি এটাকে মেরে ফেলিনি। হ্যাঁ, আমি জানি যে তুমি এটাকে মেরে ফেলোনি। তুমি কি জানো এটা কার পাখি? এটা কার মহারাজ? আমি জানি না, আমি এই গ্রামেরও নই। এই পাখিটি এখানকার রাজপুত্র রহিম, আমার একমাত্র ছেলে। আর জানো সেই রাজপুত্র কে ছিল? রহিম ভয়ে ভয়ে বলে, মহারাজ, সেই রাজপুত্র কে? তুমিই সেই রাজপুত্র। ছোটবেলায় খেলতে খেলতে বনে হারিয়ে গিয়েছিলে। তোমাকে আমি সর্বত্র খুঁজেছিলাম, কিন্তু আমি আশা করেছিলাম যে তুমি একদিন অবশ্যই ফিরে আসবে। পুত্র, এই পুরো রাজ্য 22 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছে। না মহারাজ, আমি রাজপুত্র হতে পারি না। আমি একজন দরিদ্র মানুষ। আমার বাবা মা আমাকে শৈশবে একা ফেলে রেখে গেছে। জানো পুত্র, তারা তোমার বাবা মা ছিল না, তারা দুজনেই ডাইনি ছিল, যারা তোমাকে জঙ্গল থেকে অপহরণ করেছিল। কিন্তু আপনি এই সব কিভাবে জানেন এবং আমার কিছুই মনে নেই? পুত্র, তুমি নিখোঁজ হওয়ার পর আমি তোমাকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও কিছু পেলাম না। হঠাৎ একদিন একজন পীর এসে বলল যে 22 বছর পর একজন লোক রাজদরবারে একটি মৃত পাখি নিয়ে আসবে, সেই এই রাজ্যের রাজপুত্র হবে। রহিম এই সব শুনেছে আর সে বিশ্বাস করে না। তারপর তার পীরের কথা মনে পড়ে। কি হয়েছে পুত্র? বেশি ভাবো না, এখন তুমি এসেছো তাই না? এখন সব ঠিক হয়ে যাবে। এরপর রহিম তার বাবা শাহজাহানকে জড়িয়ে ধরে।